দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিনালি ইএনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনাদের মনে আছে সে পশ্চিমবাংলার আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ড পশ্চিমবাংলাকে এক সময় দুলিয়ে দিয়েছিল পশ্চিমবাংলার আকাশ বাতাসকে। সে সময় বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক, ছাত্র ছাত্রী, সচেতন জনগণ রাস্তার মধ্যে এসে বিচার চাইছিলেন। এবং সে সময় দেখা গেছে, সে সময় সরকার সেই আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, বর্বরোচিত ঘটনা, সেটাকে সেই রকমভাবে আমল দেওয়ার চেষ্টা করেনি বলে পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল। এবং আপনারা লক্ষ্য করুন, সেই আরজিকর কাণ্ডের একটি আগুনের ফুলকা পুরো তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। এটা কিন্তু অনেকেই আপনারা কোনো না কোনোভাবে বিশ্বাস করবেন বা স্বীকার করেন। কিন্তু আজকে আমার এই অনুষ্ঠানে এই কথাটুকু বলতে আমার খুবই খারাপ লাগছে এবং দুঃখ আমি পাচ্ছি এই কারণে যে আমরা ত্রিপুরা নাকি সচেতন, আমাদের এখানে সচেতন সম্পন্ন মানুষ অভাব নেই। বিভিন্ন বিতর্ক নিয়ে অনেকে রাস্তাঘাট ময়দান আপনারা গরম করে থাকেন, কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করতে পারলাম রাজ্যের রাজধানী আগরতলা এমন ধরনের কোনো প্রতিবাদ জনসাধারণের পক্ষ থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারিনি। দর্শক বন্ধুরা, আজকের সময়ে কিন্তু সঠিক সময়ে যেখানে একটা মোমবাতি প্রজ্বলন করে আগরতলাস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিরুদ্ধে একটা প্রতিবাদ বা একটা দাবি আমরা কিন্তু রাজ্যের যারা আপামর জনগণ, বিশেষ করে রাজধানীবাসী, আমরা কিন্তু দেখাতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি যখন আলোচনা করছি এই মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারিনি। রাজধানী যারা সাধারণ মানুষরা যারা আপনারা রয়েছেন সম্মানিত, আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি যে আপনারা একটা মোমবাতি প্রজ্বলন করে শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ আপনারা গড়ে তুলবেন এবং যে মেয়েটি আজকে মারা গেছে তার আত্মার প্রতি সমবেদনা বা শোক আপনারা জ্ঞাপন করতেন। সেটা কিন্তু আমি অন্তত পক্ষে আশা করছিলাম যে রাজ্যের মানুষ আমরা আমাদেরকে সচেতন বলে জানি, আমরা আমাদেরকে বুদ্ধিজীবী বলে আমরা জাহির করি, কিন্তু আজকে এমন একটা ঘটনা যেটা সামাজিক মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে, ওয়েব মিডিয়াতে, পত্রপত্রিকাতে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে মধুবন রানীখামাস্থিত আগরতলা যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে একটি মেয়ের মৃত্যুর ঘটনা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। মেয়েটির নাম হচ্ছে মনীষা দাস, বয়স আনুমানিক 22 বছর। তার মৃত্যুর ঘটনা সারা ত্রিপুরা রাজ্যকে এক প্রকার লাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রতিবাদের ভাষা আমরা রাজধানীর মানুষরা আমরা কিন্তু কোনো না কোনোভাবে হারিয়ে ফেলেছি বলে অনেকে কিন্তু অভিমত ব্যক্ত করেছেন। আজকে এতক্ষণ সময় ধরে একটা প্রতিবাদ বা একটা মোমবাতি মিছিল শান্তিনিকেতনের সামনে আমরা প্রত্যক্ষ করতে পারিনি। এটা সত্যিই আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, একটা লজ্জাজনক ঘটনা যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষরা কোনো না কোনোভাবে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। দর্শক বন্ধুরা, দুঃখের সঙ্গে আমি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুক্ষণ আগে আমরা খবর সম্প্রচারিত করেছি, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উনি হস্তক্ষেপ করেছেন এই বিষয়ে। উনি একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটাকে তদন্ত করবেন বলে রাজ্যের মানুষদেরকে আশ্বাস দিয়েছেন। উনি ওনার প্রশাসনিক দায়িত্ব উনি পালন করেছেন ওনার এই বার্তার মাধ্যমে বা এই ধরনের ভূমিকা উনি গ্রহণ করার মাধ্যমে। কিন্তু আমাদের রাজ্যের মানুষ বা রাজধানীর মানুষরা আমরা কোথায়? এই মুহূর্তে আমরা কেন মুখে কুলুপ এঁটে বসে আছি?
আমরা কি শান্তিনিকেতনের বিরুদ্ধে আমরা কি একটা আন্দোলন গড়ে তুলতে পারি না? যে শান্তিনিকেতন প্রথম অবস্থা থেকেই একটা আলোচনার বিষয়বস্তু বা একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রানীর খামারে। বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এনে বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে মানুষদেরকে প্রলোভন দেখিয়ে ওনারা মানুষদেরকে অবহিত করতে চেষ্টা করছেন যে ওনারা এখানে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন একদম কম দামে। কিন্তু আজকে অনেকে প্রশ্ন করছেন, এইভাবে প্রচারের মাধ্যমে ছেলে মেয়েদেরকে সেখানে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটাই কি কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যে ধরনের প্রচার আমরা দেখতে পাচ্ছি সেটা কি তারই একটা ফলপ্রসূ ছবি? আজকে একটি মেয়ে এইভাবে মারা গেল, সেটা হোক আত্মহত্যা, সেটা হোক মানে পরিকল্পিত হত্যা, সবটাই দুর্ভাগ্যজনক। পাশাপাশি শান্তিনিকেতনের প্রিমিসেসে এই ধরনের ঘটনা, সেটা কোনোভাবেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এড়িয়ে যেতে পারে না। রাজ্যের জনগণ আপনারা কোথায়? আপনারা কেন সেইভাবে প্রতিবাদে মাঠে নামছেন না? কারণ আপনারা জানেন পশ্চিমবাংলার যিনি মন্ত্রী রয়েছেন, ছিলেন এক সময় অনুব্রত মণ্ডল, উনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পরিষদে। ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এখনো রয়েছে। উনারই ডান হাত বলে পরিচিত মলয়পীঠ এই আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজটিকে পরিচালনা করছেন। আপনাদেরকে আরও একটি খবর আমি বর্তমান সময়ে দিয়ে রাখছি। বর্তমানে এই যে মলয়পীঠ, উনি কিন্তু সবসময় আগরতলায় থাকেন না। উনি মাঝে মধ্যে আগরতলায় আসেন এবং খোঁজ খবর উনি নেন এবং প্রেস কনফারেন্স করেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির পর বর্তমানে মলয়পীঠ আগরতলা স্থিত এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে উনি ওনার পরিবার নিয়ে নাকি থাকছেন। উনি যদি সেই ধরনের মানুষই হতেন বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হতেন, তাহলে উনি কেন বর্তমানে আগরতলা শান্তিনিকেতনে এসে আস্তানা গেড়েছেন? উনি তো ওনার জায়গাতে থাকতে পারতেন। আমাদের কাছে খবর রয়েছে, যেটা আমরা সোর্সের মাধ্যমে পেয়েছি, এই মলয়পীঠ উনি ওনার পরিবার সহ বর্তমানে আগরতলা স্থিত এই শান্তিনিকেতন মেডিকেলে কলেজে অবস্থান করছেন। দর্শক বন্ধুরা, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা মানে খুব অল্প সময়ে লোভের আমরা বশীভূত হয়ে পড়ি। সেটা অভিযোগ রয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেটা আমরা লক্ষ্য করেছি এবং তার খেসারত কিন্তু মানুষ দিচ্ছে এবং পরবর্তী সময়ে বুঝতে পারছে। তখন আর তার কাছে কোনো কিছু হারানোর আর কিছু থাকে না। আজকে এটা আত্মহত্যা না হত্যা সে বিষয়ে আমি আলোচনা পরে করব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ধরনের ঘটনা আমরা মৃণালিনী এনএন একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা কার্যকরী কমিটিতে রয়েছেন বা যারা এখানে পরিচালনা করছেন বা যারা মালিক শ্রেণীর মানুষরা যারা এখানে রয়েছেন, আপনারা এর সুষ্ঠু বিচার করবেন। যদি আপনারা এর সুষ্ঠু বিচার না করেন, তাহলে আগরতলা বা রাজধানীর মানুষ বা ত্রিপুরাবাসী চুপ করে থাকবে না। আরজিকর মেডিকেল কলেজ, আমি যেটা বললাম, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা একটা ছোট্ট একটি উল্কা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে 15 বছরের একটি সরকারকে ফেলে দিয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের এই ধরনের ঘটনা, আরজিকরের মতন ঘটনা কি আমাদের এখানে পুনরাবৃত্তি হচ্ছে, সেটা জানতে চাইছে বা বুঝতে চাইছেন রাজ্যের আপামর জনগণ। আজকে মনীষা সাহা এই পৃথিবীতে নেই। সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তার কয়েকটি লিঙ্ক আমি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক বন্ধুরা, আজকে অবাক লাগলো
স্থানীয় আমতলী থানার যিনি এসডিপিও, উনি হুট করে আজকে একটা প্রেস কনফারেন্স করলেন। আমতলী থানার অনেকগুলো অ্যাচিভমেন্ট আমতলী থানা কাজ করে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন উনি কাজ করছেন। অনেক গাঁজা ধরা হচ্ছে, অনেক অপরাধীদেরকে ধরা হচ্ছে, সেই সময় কিন্তু এসডিপিওকে দেখা যায় না। আজকে হঠাৎ করে উনি তড়িঘড়ি একটা প্রেস কনফারেন্স করলেন। অনেকে অভিযোগ করছেন ওনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে পুলিশ একটু অ্যাডভান্স ভূমিকায় বর্তমানে রয়েছে। এখন আপনারা বলবেন যে অ্যাডভান্স ভূমিকা বলতে কি বোঝাচ্ছেন রাজীব দা? আজকে এসডিপিও মহোদয়া উনি যখন বলেছেন যে প্রিলিমিনারি স্টেজে পুলিশ বুঝতে পারছে এটা একটা সুইসাইডের ঘটনা হয়ে থাকতে পারে, যেটা এসডিপিও বলেছেন। একজন পুলিশ আধিকারিক উনি কি করে পিএম রিপোর্ট হাতে পাওয়ার আগে এই ধরনের চিন্তা ভাবনা উনি করতে পারেন? ওনার কি সেই রাইট আইন ওনাকে দিয়েছে? উনি সাংবাদিকদের যে বললেন যে প্রাথমিক অবস্থায় যে ধরনের আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ সেটাতে ভাবছে সেটা কোনো না কোনোভাবে সুইসাইড হতে পারে। কিন্তু রাজ্যের মানুষ প্রশ্ন করছেন এসডিপিও মহোদয়াকে, আপনাকে তো দেখা যায় না, 3-4 মাস ধরে আপনাকে দেখছেই না সংবাদ মাধ্যম বা রাজ্যের মানুষ, হঠাৎ করে হুট করে এসে আপনি কিভাবে সাংবাদিক সম্মেলন করছেন এবং এই সিদ্ধান্তে আপনি উপনীত হয়ে যাচ্ছেন যে এটা একটা সুইসাইড, এটা তো হত্যাও হতে পারে। আপনি তো হত্যা সম্বন্ধে কোনো কিছুই বললেন না। আমি ধরে নিলাম সেটা সুইসাইড আপনি যেটা বললেন, কিন্তু হত্যা সম্বন্ধেও তো আপনি কিছু বলতে পারতেন, কিন্তু আপনি বলেননি। প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আপনার এই প্রেস কনফারেন্স, যেটা রাজ্যের মানুষ অভিযোগ করছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখছি, গতকাল রাত্রিবেলা এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে 10টা থেকে 10:30টার মধ্যে হয়তোবা মনীষা হ্যাং হয়েছে। একটি সিলিং ফ্যানের মধ্যে তাকে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। সেটা ঘটেছে কয়টায়? 10টা থেকে 10:30টায়। এইচডিপিও একবারের জন্য বলেননি এই টাইমটুকু, মেনে নিলাম। পরবর্তী সময়ে এসডিপিও মহোদয়া বলেছেন আমরা 1টার সময় খবর পাই। ঘটনা যদি 10টা থেকে 10:30টার মধ্যে হয়ে থাকে, আপনাদের কাছে 1টার সময় কিভাবে খবর যায়? তাহলে শান্তিনিকেতনের পরিচালন কমিটি কোথায় রয়েছে? ওনারা কি রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছেন? নাইট ডিউটি করেন না ওনারা? সেটা কিন্তু একটা প্রশ্ন এসডিপিও মহোদয়ের কাছে। পরবর্তী সময়ে 1টার সময় উনি খবর পেয়েছেন বলে জানিয়েছেন এবং আমতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক, একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক এবং ডগ স্কোয়াড নিয়ে নাকি পিওতে পুলিশ গেছে, তথা প্লেস অফ অকারেন্সে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু এসডিপিও মহোদয় এটা জানালেন না যে যারা গার্জিয়ান রয়েছে, মনীষার যারা মা বাবা যারা রয়েছেন বা আত্মীয় পরিজনরা রয়েছেন, বেশি দূরত্ব নেই, 10 মিনিট লাগবে পায়ে হেঁটে মনীষার বাড়ি থেকে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, আর বাইক দিয়ে গেলে 3 মিনিটও লাগে না। সে জায়গায় রাত্রি 2টোর সময় পরিবারের লোকেরা নাকি খবর পেয়েছে। 10টা থেকে 10:30টার মধ্যে যদি ঘটনা ঘটে থাকে, সেই জায়গায় রাত্রি 2টোর সময় পরিবারের লোকেরা খবর পেয়েছে। এতটা সময়, 10টা 10:30টার সময় যদি ঘটনা ঘটে থাকে, আপনারা যদি 1টার সময় খবর পেয়ে থাকেন এবং 2টোর সময় পরিবারের লোকেরা খবর পেয়ে থাকেন, এতটা সময় কি করে এখানে এইভাবে অতিবাহিত হলো? এর পেছনে কি রহস্য রয়েছে? আরও একটি ঘটনা দর্শক বন্ধুরা আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে পুলিশ মহোদয়া এসডিপিও উনি বলেছেন যে সিমটম দেখে প্লেস অফ অকারেন্সে ওনারা ভাবছেন যে সেটা সুইসাইড। কেন? যে যারা দরজা ভেঙে ঢুকেছে ভেতরে, তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার কারণে সেটা ভেতর থেকে আটকানো ছিল, তাই সেটা সুইসাইডের মতন ঘটনা।
কারণ যে সুইসাইড করে সে দরজা খিলি দিয়ে রাখে এবং যারা সেখানে গিয়ে ঢুকেছে তারা দরজা ভেঙে ঢুকেছে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একটা হসপিটাল, শিক্ষিত লোকের সেখানে এই হোস্টেলে থাকার কথা, সেই জায়গায় পুলিশ মহোদয়া কি একবারের জন্য প্রশ্ন করতে পারলেন না শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছে যে আমাদেরকে উপস্থিত না রেখে আপনারা কি কারণে দরজা ভাঙলেন? এমনও তো হতে পারে এর মধ্যে একটা ম্যানিপুলেট হয়ে গেছে, দরজা হয়তোবা ভেতর থেকে খোলাই ছিল, হতেও পারে। আপনি যেহেতু বলছেন যে ভেতর থেকে সিটকানি আটকানো ছিল, আপনিও সেটা নিজে চোখে দেখেননি, পুলিশের চোখে সেটা পড়েনি, পুলিশ গিয়ে দেখেছে দরজা ভাঙা। তো এমনও তো হতে পারে যে দরজা ভেতর দিয়ে খোলাই ছিল, পুলিশকে না জানিয়ে ওনারা দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন যে মনীষা ঝুলে আছে একটা সিলিং ফ্যানে। প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আরও একটি বিষয় এখানে আপনাদের সঙ্গে আলোচনা করতে হচ্ছে। আমাদের কাছে যে তথ্যবিজ্ঞ মহল রয়েছে ওনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি মনীষার একটি বয়ফ্রেন্ড ছিল, পারিবারিক যে একটা একটা মানে অবস্থা বর্তমানে সময় ছিল যে মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ির মধ্যে এখনও সেটা একটা জায়গায় উপনীত হতে পারেনি। এবং আমাদের কাছে সোর্সে খবর রয়েছে যে মৃত্যুর আগ মুহূর্তে মনীষা নাকি তার বয়ফ্রেন্ডকে ফোন করেছে। তার প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলছি, মনীষার যে বয়ফ্রেন্ড সে রাত্রিবেলায় 11টার সময়, কিন্তু গতকালকে রাত্রিবেলা 11টার সময় শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসে এবং সে সিকিউরিটি যারা ছিলেন তাদেরকে বলছিলেন যে আপনারা দরজাটা খুলুন, মনীষা এখনই সুইসাইড করবে। কিন্তু তাকে বা তার কথা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা সিকিউরিটি গার্ডরা যারা ছিলেন তারা কর্ণপাত করেননি এবং 2 ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়। একটা হ্যাঙ্গিং কেস 3 থেকে 5 মিনিট সময় লাগে সেটা শেষ হতে, কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা সিকিউরিটিরা যারা ছিলেন তারা কেন সে সময় দরজাটা খুললেন না? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং দেখা গেছে যে ছেলেটি পুলিশকে এসে বলেছে তাকে বর্তমান সময়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, সেও কিন্তু সন্দেহের বাইরে নয় বর্তমান সময়ে। কারণ যদি কোনো ব্যক্তি সে যদি সুইসাইড করে এবং সেটা যদি একটা প্ররোচনামূলক হয় যে ওর কারণে সে প্ররোচিত হয়ে সুইসাইড করেছে, তাহলে কিন্তু সে আসামি হিসাবে সাব্যস্ত হবে এবং তার বিরুদ্ধে ভারতের ন্যায় সংহিতা যে ধারা রয়েছে সেই ধারা মোতাবেক তার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। আমরা রিসেন্ট একটা খবর পেয়েছি যে মেয়ের বাড়ি তথা মনীষার বাড়ির পক্ষ থেকে একটি মামলা স্থানীয় আমতলী থানায় দায়ের করা হয়েছে এই ছেলেটির বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি বিশাল একটা প্রতাপ প্রতিপত্তি সম্পন্ন একটি কলেজ, পয়সার তাদের কোনো অভাব নেই। আপনারা জানেন শান্তিনিকেতনের যে মেইন হেড অফিস রয়েছে সেটা রয়েছে বোলপুরে, এটারই ব্রাঞ্চ হচ্ছে আমাদের আগরতলাস্থিত এই শান্তিনিকেতন। তাদের পয়সার অভাব নেই। অনেকে সন্দেহ করছেন যে এই মুহূর্তে শান্তিনিকেতন তাদের ইমেজ রক্ষা করার জন্য পয়সা উড়াবে এবং এটাকে আরজি করের মতো ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করবে, সেটা অভিযোগ করছে সাধারণ জনগণ। এখন দেখার বিষয় মনীষা দাসের যে মৃত্যু সেটা কি আত্মহত্যা নাকি হত্যা, সেটা পুলিশ ইনভেস্টিগেশনের উপর সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সাধারণ জনগণ বলছেন যে পুলিশ কি সঠিকভাবে
তার ইনভেস্টিগেশন করবে নাকি পয়সার কাছে মাথা নত করবে? কারণ পরিবারের মা বাবা আত্মীয় পরিজন সবাই বারবার একটা কথাই বলছে, সদা হাস্যময়ী এই মনীষা এইভাবে সুইসাইড করে নিজের জীবন নিজে দিতে পারে না। সে তার ভাইকে বলেছে যে তুই সকালবেলা এসে আমাকে নিয়ে যাস। এই মুহূর্তে সে এইভাবে সুইসাইড করতে পারে না বলে পরিবারের লোকজন জানাচ্ছে, মা জানাচ্ছে। কারণ মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরঙ্গ থাকে। কোনো বিষয়ে কোনো যদি ইস্যু থাকতো মা কিন্তু অবশ্যই বলতেন, কিন্তু বলেননি। মা বারবার বলছেন যে তাকে মেরে ঝুলে রাখা হয়েছে। আমি এর বিচার চাই। বিচার কি মনীষা পাবে? এখন সম্পূর্ণ নির্ভর করছে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত উনি করবেন, সেটার আদেশ উনি ইতিমধ্যে জারি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই সামান্য কথাটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার দুঃখ লাগলো আজকে সারাটা দিন আমি অপেক্ষা করছিলাম যে একটা প্রতিবাদ বা একটা মোমবাতি মিছিল বা একটা ধিক্কার, একটা বিক্ষোভ রাজ্যের প্রতিবাদী সমাজ রাস্তায় বেরিয়ে এসে করবে এবং শান্তিনিকেতনের বিরুদ্ধে যাতে একটা প্রতিবাদ একটা গড়ে তোলা যায়। কিভাবে এই ধরনের ঘটনা একটি হোস্টেলের মধ্যে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটতে পারে? আপনাদের ম্যানেজমেন্ট কি করছে? দুর্বল ম্যানেজমেন্ট। কিন্তু রাজ্যের মানুষের সেই ধরনের ভূমিকা আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারিনি, বা আমরা সেটাকে সেভাবে নিউজের আকারে আমরা করতে পারিনি। অনেকে দাবি করছেন রাজ্যের যারা আপামর জনগণ, প্রতিবাদ যারা আপনারা করেন বিভিন্ন সময়ে, আপনারা আসুন একত্র হয়ে। মনীষার আত্মা তখনই সদ্গতি পাবে যখন তার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে, এবং প্রকৃত রহস্য তখনই উন্মোচিত হবে যখন রাজ্যের সচেতন জনগণ ওনারা প্রতিবাদে মাঠে নামবেন। দর্শক বন্ধুরা, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী সময়ে মনীষা সাহা নিয়ে যদি কোনো ধরনের কোনো খবর আমাদের কাছে আসে অবশ্যই আমরা আপনাদের কাছে নিয়ে আসব এবং এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।